বিমানটা তো সম্পূর্ণই গভর্নমেন্ট ওন কোম্পানি একটা। দুইটা এয়ারক্রাফট শুরু করেছিল আপনার এমিরেটস, আজকে কত বড় একটা ফ্লিটে পরিণত হয়েছে। এটা করতে গেলে আপনার মানসিকতা লাগে এবং আপনার ওইরকম দক্ষ লোকজনও লাগে। আমাদের দক্ষতার অভাব ছিল, আমাদের ইন্টেনশনের অভাব ছিল। সেগুলি আমরা, এই সরকার তো নিশ্চয়ই আপনারা জানেন যে এটা জনগণের সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের দায়বদ্ধতা আছে, আগের সরকারগুলিকে দায়বদ্ধতা ছিল না বলে আমার মনে হয় আর কি। এর জন্য তারা কোনো বিষয়ই দেখছি যে আমাদের বিমান বলেন, সিভিল এভিয়েশন বলেন, পর্যটন বলেন, এগুলির যে খুব ভালোভাবে একটা সক্ষমভাবে চালানোর যে একটা মানসিকতা, সেটাই ছিল না। কাজে এটা আগাবে কি করে? এখন আমরা বলতে পারেন যে আপনারা কি করছেন। আমরা এসে চেষ্টা করছি আগের যে অনিয়ম, দুর্নীতি, এগুলিকে একটু রোধ করার জন্য প্রথমে পদক্ষেপ, তারপরে আমাদের বিমানের ফ্লিটটাকে বাড়ানোর জন্য আমরা এয়ারক্রাফট কেনা, লিজ নেওয়া, আমাদের নিজস্ব ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য ক্যাডেট পাইলটকে রিক্রুট করা এবং পাইলটগুলি বাড়ানো, তৎসঙ্গে থার্ড টার্মিনালটা হচ্ছে সেটাকে কিভাবে ক্যান্সেল হয়েছিল সেটাকে ওপেন করা এবং সেটার রেভিনিউ শেয়ার বাংলাদেশ গভর্নমেন্ট যাতে বেশি পায় সেটা নিয়েও আমরা চেষ্টা করে, গত যেভাবে তারা কন্ট্রাক্ট করেছিল জাপানিজদের সঙ্গে, জায়গার সঙ্গে যে কন্ট্রাক্ট ছিল বা কনস্ট্রাকশনের সঙ্গে, সেটার কন্ট্রাক্টের 15% ছিল, আমরা এটা 27% উন্নীত করেছি বিভিন্ন পর্যায়ে মিটিং করে। এমনকি জাপানের বিমান মন্ত্রীকে আমরা বাংলাদেশে এনেছি, এনে তার সঙ্গে নেগোসিয়েট করে আমরা চেষ্টা করেছি এটাকে যাতে রেভিনিউ শেয়ারটা বাড়ে। তো সেই সঙ্গে এয়ারবাসের সঙ্গে আলাপ করছি। এয়ারবাসও আমরা এমইউ স্বাক্ষর করতে যাচ্ছি, সেখান থেকে 10টা এয়ারবাস কিনব। আমরা আশা করছি যে 14টা 10টা আমাদের আছে 19টা, এই 19টার মধ্যে যদিও 2-3টা গ্রাউন্ডেড হওয়ার সময় হয়েছে, তবুও যদি 14টাও ধরেন আর কি, 14+14+10 প্রায় 38টা হয়ে যাবে। তো আমরা এইভাবে চেষ্টা করছি যে ফ্লিটটা বাড়িয়ে বিভিন্ন ফ্রিকুয়েন্সি নেওয়া আছে বিভিন্ন দেশে, সেই জায়গাগুলিতে আমরা প্লেন পাঠাতে পারছি না। তৎসঙ্গে আমাদের এখানে আইক্যাও আপনারা জানেন যে তার সার্টিফিকেশন লাগে প্রত্যেকটা এয়ারপোর্টে। আমাদের সিভিল এভিয়েশনের সক্ষমতার প্রেক্ষিতে তারা গ্রেডিং করে এয়ারপোর্টগুলি, সেই গ্রেডেও আমরা ভালো এগিয়ে নেই। আমরা চেষ্টা করছি এটাকে এবার অডিটে যাতে আমরা ভালো করতে পারি। আমাদের অডিটের মধ্যে আপনার থাকে সিকিউরিটি, সেফটি, যাত্রী সেবা, ফেসিলিটিস, এগুলিকে আইকেও একটা মার্কিং করে এটাকে কিরকম মানে এয়ারপোর্ট সেটাকে নির্ধারণ করে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 না হলে আপনি বিভিন্ন ভালো ভালো এয়ারপোর্টে আপনি আপনার প্লেনকে চালাতে দেবেন। আমরা নিউ ইয়র্কে কিন্তু ফ্লাইট চালাতে পারছি না, বিকজ আমাদের এয়ারপোর্টটা সেই মানের নয়। আমরা চেষ্টা করছি যে এবার ক্যাব থেকে চেষ্টা করা হচ্ছে যে সবগুলি সাইটকে কভার করে গ্রেড 1 তালিকা ভর্তি হতে পারি, তাহলে আমরা নিউ ইয়র্কেও প্লেন পাঠাতে পারবো। এই সব মিলিয়ে আপনার বিমানকে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়াধীনের মধ্যে আছি আমরা এখনো। আমাদের মনে হয় যে আরও কিছুদিন সময় লাগবে, এই বছরটাই চলে যাবে হয়তো, বা আপনারা নেক্সট ইয়ারে দেখতে পারবেন যে বিমানটা একটু নতুন আঙ্গিকে চলছে। যেহেতু আমরা নতুন টার্মিনালটা উদ্বোধন করবো, থার্ড টার্মিনাল, সেই সঙ্গে বিমানের কিছু চেঞ্জেস আনা, যারা একটু অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে একটু অ্যাকশন নেওয়া। বিমানের এমডিও চেঞ্জ করেছে, নতুন এমডি নেওয়া হয়েছে, ডিএমডি নেওয়া হয়েছে। আরও আমরা মনে করি যে খুবই সক্ষম একটা সিইও যদি থাকতো। আমরা মিনিস্ট্রি থেকে যেটা পাঠাই, এখন আমরা চাচ্ছি যে মিনিস্ট্রি থেকে লোক কম পাঠিয়ে যারা এভিয়েশন এক্সপার্টস আছে তাদেরকে আমরা নিয়োগ দেব। সেটা বোর্ডকেও আমরা ওইভাবে ইনস্ট্রাকশন দিয়েছি, বোর্ডও কাজ করছি এই ব্যাপারে। বলি আমরা জিরো টলারেন্স, বাট টলারেন্সটা এরকমই, আমাদের জিরো টলারেন্সে আছি আমরা, কিন্তু তারপরেও তো কিছু কিছু অঘটন ঘটে, অস্বীকার করার নাই। আমরা নজরদারিতে রেখেছি যাতে করে এগুলি কমিয়ে আনা যায়। আমার বিশ্বাস যে গত 2 মাস থেকে আপনারা বোধহয় কিছুটা লাগেজের ব্যাপারে উন্নতি দেখছেন, যে এখন আর লাগেজটা চুরি হচ্ছে না, কাটছে না। আওয়ামী লীগ 3 ধাপে আপনার 13,000 কোটি টাকার একটা চুক্তি ছিল আর কি, পিপিপি মডেলে, সেটা 3 ধাপে এটাকে 21,600 কোটি টাকা করা হয়েছে। সো এটা তো আমাদের করার কিছু নাই আর কি, এখন আমাদের মেনে নিতে হচ্ছে, বিকজ তখন এগুলো তদন্ত চলছে যে কোনো অনিয়ম হয়েছে কিনা টাকার ব্যাপারে। কিন্তু তাদের সঙ্গে এই যে পিপিপি মডেলের যে আরো 2 বছর আগে স্টার্ট হওয়ার কথা ছিল, হলো না কেন, সেগুলো তদন্ত চলছে, কিন্তু এটা তো শেষ করতে হবে। এই জন্য আমরা জাপানিজ কনস্টিটিউশনের কথা বলে আমরা একটা ডেট নির্ধারণ করেছি যে ডিসেম্বরের 16 আমরা এটা ওপেন করব।
তো আমরা দুই পক্ষই রাজি হয়েছি। এর মধ্যে ওদের তো আমরা আরএফপি ইস্যু করার পর ওরা একটা কন্ট্রাক্ট, আমাদের রাফ কন্ট্রাক্ট দিবে, কন্ট্রাক্টটা আমরা গো থ্রু করতে হবে, সেটাকে সাইন করার কথা ছিল এই মাসে না করলেও আমার বিশ্বাস যে অগাস্টের ফার্স্ট উইকের মধ্যে কন্ট্রাক্টটা সাইন হয়ে যাবে। তারপরে আমরা যদি সম্পূর্ণ ওপেন নাও করতে পারি, পার্শিয়ালিও যদি ওপেন করতে পারি, ওরাটের কাজ চলতে থাকলেও আমরা হয়তো 20-25টা প্লেন নিয়ে শুরু করলাম যাত্রা। তারপরে আপনার 2-3 মাস লাগলো ফুল সুইংয়ে চলার জন্য। সেইভাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় মিটিং করেছি, এবং আমাদের রেজলিউশন এরকম হয়েছে যে আমরা ইনশাল্লাহ ডিসেম্বর থেকে শুরু করব, পূর্ণোদ্যমে মার্চ থেকে, এরকম একটা মানে হিসাব আমাদের কনসেশনের সঙ্গে হয়েছে। রেভিনিউ শেয়ার আগে ছিল আপনার 15%, বাংলাদেশ উইল গেট 15% and rest will be with the consortium Japan. এটা আমরা দেখলাম যে খুবই, তাহলে আমরা টাকাই শোধ করতে পারবো না। কাজে এই যে বিল্ডিং বানানো হলো এতগুলো টাকা নিয়ে, $billion খরচ করে, মানে প্রপার্টি, সেগুলি কি হবে? এই জন্য আমরা এটাকে রিনেগোশিয়েট করে এটাকে 2-3বার আমরা মিটিং করেছি উইথ দ্য হেল্প অফ ফরেন মিনিস্ট্রি। আমরা মিটিং করে আমরা এটাকে প্রথম পর্যায়ে একবার 22% পর্যন্ত আসলো। তারপরে আমরা হিসাব করে দেখলাম যে আমরা টাকা শোধ করতে পারবো না। তারপরে 27% পর্যন্ত আমরা রিকোয়েস্ট করে, এবং দেয়ার সো গুড টু আস জাপান, এটা গণতান্ত্রিক সরকার। তখন তো সরকারটা এরকম ছিল না, জন্য তারা এরকম করেনি, কিন্তু এবার গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা এই 27% পর্যন্ত আমাদেরকে রেভিনিউ শেয়ার দেওয়ার জন্য রাজি হয়েছে, এবং সেটা কন্ট্রাক্টটা সাইন হবে, এবং 27% হইলে আমরা ঋণটা পরিশোধ করতে পারবো সময়ের মধ্যে। ধরুন আমরা এসেই কিন্তু প্রথম একটা হজ পেয়েছি। আমরা দেখলাম যে গত হজের আগের হজটায় আমাদের বিমানের টিকিট ছিল 1,67,000 টাকা, সেটাকে আমরা কমিয়ে 1,54,000 টাকা করেছিলাম, এবং আমরা বলেছিলাম যে আগামীবার যাতে সার্বিকভাবেই হজ প্যাকেজটার দামটা যাতে কমে। সব লোক তো মানে ম্যাক্সিমাম মধ্যবিত্ত লোকজন হজ করতে যান, এবং তারা জমি বিক্রি করে, বাড়ি বিক্রি, অনেকেই অনেক কিছু সঞ্চয় দিয়ে তারা হজটা করতে যান। সেই জন্য আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি যে যত কম লাভ করে বিমানের, মানে টিকিটের দামটা কমে আনা যায় আমাদের এন্ড থেকে। আর ধর্ম মন্ত্রণালয়ের এন্ড থেকে অনেকগুলি বিষয় থাকে, সেগুলি তারাও করছে, চেষ্টা করছে। সৌদি এম্বাসির সঙ্গে কথা বলেছি, তাদের এখানে অনেকগুলো চার্জেস আছে, যে চার্জেসগুলি যাতে এবার একটু কমানো হয়, কমিয়ে আমরা বিমানের টিকিটটার কথা বলতে পারি আমরা যে 1,40,000-এর নিচে নামিয়ে আনি, সো দ্যাট এখানে একটা 20,000 টাকার মতো একটা সাশ্রয় হবে। প্লাস যদি সৌদি আরবের অ্যাম্বাসেডর যেভাবে কথা বলেছেন, ওনারা যদি ওনাদের এন্ড থেকে কিছু কমাতে পারেন ওনাদের চার্জেসগুলি, তাহলে হয়তো মোটামুটি 50,000-60,000 টাকা কমে যাবে সব মিলিয়ে। এটা কমলে হাজিরা আগে 5,40,000 টাকা বা 5.5 লাখ টাকা যেত, সেটা হয়তো কিছুটা কমে আসবে। আর্নিং তো প্লেন যত নামবে, যত আসবে, তত আমাদের সিভিল এভিয়েশনের আর্নিং হবে। এবং আপনার থার্ড টার্মিনালটায় যাত্রী আপনার প্রায় 25 মিলিয়ন যাত্রী যাতায়াত করবে, এখন আমরা 12 মিলিয়ন করেন। তো এখানে প্লেনও অনেকেই ফ্রিকোয়েন্সি চাচ্ছে আসার জন্য, তাতে করে আমাদের দেশীয় যে ইউএস বাংলা আছে, অন্যান্য যারা আছে তারা এখানে যোগ হতে চায়, তাতে করে আমাদের আপত্তি নাই, এবং তাতে করে যাত্রী সেবার মান আরো বাড়বে, কম্পিটিশন হলে মান বাড়ে, বিমানও তখন চেষ্টা করবে তাদের মান বাড়ানোর জন্য। তাতে করে আমি মনে করি না যে এটা খুব একটা ব্যাড সাইড, ইট ইজ গুড সাইড। যতগুলি আপনার প্লেন এখানে আসতে পারবে, বরঞ্চ আমাদের সক্ষমতা অতটা কুলাবে কিনা আমরা জানি না। এখন বিভিন্ন বাইরের এয়ারলাইন্সগুলো অ্যাপ্লাই করছি আসার জন্য এখানে। আমরা মনে করি কম্পিটিশন বেশি হলে ভালো, প্রেশার আমরা ফিল করছি না, আমরা কম্পিটিটিভ প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করবো, এবং যারা হ্যান্ডলিং এ খুব ভালো, বিভিন্ন দেশে যারা হ্যান্ডলিং করছে, এবং আমাদের বিমানের যারা আছে তাদেরকে ট্রেন্ড আপ করতে পারবে, বিভিন্ন ফেসিলিটিস তাদের কাছে নিতে পারবো, এবং দামও সাশ্রয়ী হবে, যাতে করে আমরা যাত্রী সেবাটা বেশি দিতে পারি কম দামে। সেই ধরনের লোকদেরকে আমরা চয়েস করি। এর মধ্যেই আমরা ইউএই থেকে, ইউকে থেকে, আমাদের টার্কি থেকে, সিঙ্গাপুর থেকে, আমাদের সুইস থেকে, সুইজারল্যান্ডের সুইস পোর্ট থেকে, আর অনেকেই অ্যাপ্লাই করেছে আর কি। এটার যেহেতু হ্যান্ডলিংটা শেয়ারিং হবে, আমরা বিমানের সঙ্গে শেয়ারিং করে করবো, এটা দেখে করবো আমরা, ডেফিনেটলি ভালো যেটা হয় সেটাই করবো।
এয়ারবাসের সঙ্গে চুক্তিটা এবছরই হবে, অগস্টের মধ্যে হবে, 31 আগস্টের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নেগোসিয়েশন চলতেছি, বাট এই প্লেনগুলি কিন্তু আমরা এখন পাবো না। আমাদের ওদের ডেলিভারি পিরিয়ডটা হলো 2031 সাল, তার আগে আমরা লিজ নিয়ে চালাতে হবে। পর্যটনের জন্য কোনো ব্র্যান্ডিং ছিল না বাইরের লোককে আকর্ষণ করার জন্য। আমি একবার বলেছিলাম যে আমাদের এত বড় একটা সমুদ্র সৈকত আছে, স্যান্ডি বিচ, 120 কিলোমিটার লং বিচ, এরকম মানে পৃথিবীতে কোথাও কিন্তু নাই, একদম স্যান্ডি বিচ নাই, একদম টোটালটাই স্যান্ডি বিচ। এবং এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের করা যায়, আমরা চেষ্টা করছি পিপিপি মডেলে কোনো ইন্টারন্যাশনাল বডিকে দেওয়া যায় কিনা, যাতে করে বাইরে এরকম ব্র্যান্ডিং হয় যে সবচেয়ে লংগেস্ট কোথায় আছে, যাতে মানুষ জানতে পারে পৃথিবীর যে বাংলাদেশে সেটা, তখন বাংলাদেশে পর্যটকরা আসবে। এবং এরকম করে আমরা আমাদের কিছু কিছু ভালো ভালো বড় বড় স্থাপনা আছে, সেগুলিকে আমরা পিপিপি মডেলে দেওয়ার জন্য শৈবাল থেকে, শৈবালটাকে দিয়ে দিচ্ছি অলরেডি আমরা পিপিপি মডেলে, সেটার অ্যাডভাইজার নিয়োগ হয়েছে, সেটাও আমাদের জয়েন্ট ভেঞ্চারে করা হবে। এইভাবে আমরা প্রত্যেকটি জায়গায়, আমাদের এক ছোটোখাটো মিলে 114টি জায়গা আছে, আমরা চেষ্টা করছি এগুলিকে ভাইব্রেন্ট করার জন্য, পর্যটক আকর্ষণ করার জন্য। লোকাল পর্যটন তো অনেক, আমরা এগুলি সামলাতে পারি না। আমাদের বিদেশি পর্যটক আকর্ষণ করতে হলে আমাদের এই পিপিপি মডেলে বড় কিছু করতে হবে।